হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে আলোচনা করব চার্লস ল আর বয়েলস ল থেকে কি কি অনুসিদ্ধান্ত আমরা পেতে পারি একটা গ্যাসের জন্য। চার্লস ল আর বয়েলস ল দুটো ল নিয়েই এর আগে আমি ভিডিও বানিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে কত রকমের গ্রাফ হওয়া সম্ভব। তো সেই গ্রাফগুলো নিয়ে আমি এখানে আর ডিটেলসে বেশি কিছু আলোচনা করব না। ডিরেক্টলি আমরা কিছু পার্টিকুলার গ্রাফ নিয়ে দেখাবো যে আমরা এই সমস্ত গ্রাফ থেকে আরও কি কি ডিরাইভ করতে পারি বা কি কি প্রকাশ করতে পারি। বয়েলস লতে আমরা পড়েছিলাম প্রেসার ভলিউম কার্ভ, পি ভার্সেস ভি কার্ভের কথা যদি বলা হয়, তাহলে সেই কার্ভের চরিত্র কীরকম ছিল বলো তোমরা? পি ভার্সেস ভি কার্ভের চরিত্র ছিল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই তো? এবার যদি ডিফারেন্ট টেম্পারেচারে নেওয়া হয় তাহলে কার্ভগুলো সব এইরকম হচ্ছিল, তোমরা জানো। কারণ আমরা পড়েছিলাম যে পি ইকুয়ালস টু K1/V, এটা আমরা পড়েছিলাম। তার সঙ্গে পড়েছিলাম যে K1 is directly proportional to temperature, K1 is directly proportional to number of moles, পড়েছিলাম তো? আচ্ছা, এখন এই গ্রাফে মনে করো আমি একটা আয়তনের মান ফিক্স করে নিলাম, আয়তনটা আমি ফিক্স করে নিলাম। এই লাইনটার যে কোনো পয়েন্টে টেম্পারেচার T1, এই লাইনের যে কোনো পয়েন্টে টেম্পারেচার T2, এই লাইনের যে কোনো পয়েন্টে টেম্পারেচার T3। ওই জন্য আমরা এই প্রত্যেকটা লাইনকে কি বলছিলাম? আইসোথার্ম। কোনো সমস্যা নেই। এখন মনে করো আমি ভলিউম ফিক্স করে দিলাম, তাহলে এই ভলিউমের রেসপেক্টে আমি একটা এই প্রত্যেকটা লাইনের ওপরে একটা কি করলাম? লম্ব টানলাম। একটা লম্ব টানলাম, ওকে? তাহলে দেখো এই লাইনে আয়তন এইখানটায়, এই লাইনে আয়তন এইখানটায়, এই লাইনে আয়তন এইখানটায়, যার মানটা কিন্তু ফিক্সড। কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছো সবাই তোমরা। তো প্রত্যেকটা লাইনে আমরা আয়তনের মানটাকে ফিক্স করে দিলাম। এবার এই টেম্পারেচারে এখানে কি আছে? টেম্পারেচার T3 আছে, এখানে টেম্পারেচার T2 আছে, এখানে টেম্পারেচার T1। কারণ আমি বলেছি প্রত্যেকটা পয়েন্টেই, লাইনের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টেই ওই টেম্পারেচারগুলো যে কোনো পয়েন্টে শো করবে। আচ্ছা, এবারে এই টেম্পারেচারগুলো রেসপেক্টে চাপের মান কত দেখো? এইখানে চাপের মান P1, এখানে চাপের মান P2, আর এখানে চাপের মান P3। তাহলে দেখো টেম্পারেচার যত বাড়ছে, এখানে দেখে আশা করি বুঝতে পারছো যে টেম্পারেচারগুলোর মধ্যে সম্পর্ক T1, T2, T3-র মধ্যে সম্পর্ক হচ্ছে এই রকম, ওকে? কারণ K1 প্রপোর্শনাল টু T, এই গ্রাফটা নিয়ে আমি আগেও বলেছি। তো এখানে টেম্পারেচার যত বেশি হবে, কার্ভগুলোর উচ্চতা তত বেশি হবে। তো ঠিক ওইভাবে T3 সবার উপরে থাকবে, T2 তার নিচে থাকবে, T1 সবার নিচে থাকবে। তো ভলিউম ফিক্স করে যদি আমরা প্রত্যেকটা পয়েন্টের সাপেক্ষে প্রেশার অ্যাক্সিসে যদি একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকি, তার করেসপন্ডিং বা ওই টেম্পারেচারে চাপ কত সেগুলো পেয়ে যাব। তাহলে এইখানে টেম্পারেচারের যদি এরকম রিলেশন হয়, তাহলে প্রেশারের মধ্যে রিলেশন কি হবে? প্রেশারের মধ্যে রিলেশন হবে P3 ইজ গ্রেটার দ্যান P2 ইজ গ্রেটার দ্যান P1। সেটা তোমরা অ্যাক্সিসে দেখেও বুঝতে পারছো, তাই তো? এই P3 এর মান সব থেকে বেশি আর P1 এর মান সবচেয়ে কম। তাহলে এখানে আমরা টেম্পারেচার আর প্রেশারের মধ্যে একটা সম্পর্ক বের করতে পারি। কি সম্পর্ক পাবো আমরা? যদি ভলিউম ফিক্সড হয়ে যায়, ভলিউম আর নাম্বার অফ মোলস যদি ফিক্সড হয়ে যায়, তাহলে কি সম্পর্ক পেলাম? প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, যেখানে ভলিউম আর এন কনস্ট্যান্ট। দেখো আমরা নতুন একটা গ্যাস ল আবিষ্কার করলাম। এই লটা অ্যাকচুয়ালি বলা হয় গেলুস্যাক ল। গেলুস্যাক ল, এই গেলুস্যাক ল এর সঙ্গে তোমরা কিন্তু মোল কনসেপ্টের গেলুস্যাক ল মেশাবে না। ওইখানে গেলুস্যাকের ল ছিল কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের মধ্যে আয়তনের কীরকম
আনুপাতিক সম্পর্ক দেখানো হয়েছে, সেইটা গেলুসাক লয়ের ওই বিক্রিয়া রিলেটেড একটা সূত্র দেওয়া হয়েছিল, কিন্তু এখানে গ্যাসের আচরণ সংক্রান্ত সূত্র দেওয়া হচ্ছে যেটা গেলুসাক দিয়েছিলেন। তো সেখানে বলা হচ্ছে প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এবার তোমরা একটা কথা ভাবো যে চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্কটা সমানুপাতিক হচ্ছে কি করে। তোমাদেরকে আমি বলেছি যে একটা বদ্ধ পাত্রে যদি একটা গ্যাস রাখা হয়, সেখানে আমরা বাইরে থেকে উষ্ণতা বাড়াচ্ছি বা গ্যাসটাকে তাপ দিচ্ছি। তো তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, গ্যাসের নিজস্ব গতিশক্তি বাড়ছে। গতিশক্তি বাড়তে বাড়তে কি হবে, গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে খুব জোরে জোরে ধাক্কা দিতে শুরু করবে। কারণ কি, গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে তাদের গতিশীলতা বাড়ছে, তাদের গতিশীলতা বেড়ে যাচ্ছে। গতিশীলতা বাড়ার জন্যই তারা পাত্রের দেওয়ালে গিয়ে জোরে জোরে ধাক্কা মারছে। এই যে জোরে জোরে ধাক্কা মারার ঘটনা, এর জন্যই পাত্রের দেওয়ালে কি হলো, চাপের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকলো। তাই বলা হচ্ছে যে প্রেশারের সঙ্গে উষ্ণতার একটা সরাসরি সম্পর্ক আছে। ওকে, তো আমরা এখান থেকে গেলুসাকের গ্যাস ল পেয়ে গেলাম। বোঝা গেল এইটা হচ্ছে বয়েলের সূত্রের একটা অনুসিদ্ধান্ত। আরও অনেক রকম ফর্মুলা বার করা যায়, আমি এখানে মেন যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এবারে আমরা চার্লসের সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করি। যদিও এটা বয়েলের সূত্র থেকেই বার করা যায়, কিন্তু তাও যেহেতু আমরা চার্লসের সূত্র পড়েছি, ওখান থেকে আমি দেখাচ্ছি। দেখো আমরা কি পড়লাম, ভি ভার্সেস টি কার্ভ কীরকম হয়। ভি ভার্সেস টি কার্ভ হয় এরকম, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাই তো। এবার মনে করো আমি এখানে কি করলাম, বিভিন্ন নাম্বার অফ মোলসের রেসপেক্টে তিনটে লাইন নেব। ধরো এটা N1, এটা N2 আর এটা N3, ঠিক আছে। এবার আমরা কি পড়েছি, V equals to K2 into T. K2 is directly proportional to N, is directly inversely proportional to 1 by P. এবার নাম্বার অফ মোলসের সাথে দেখো সরাসরি সম্পর্কিত, সমানুপাতিক। তাহলে যত নাম্বার অফ মোলস বাড়বে, এই লাইনগুলো আরও উঁচুর দিকে উঠতে থাকবে। এবার আমরা কি করলাম, এখানে একটা প্রেশার আমি কনস্ট্যান্ট করে দিলাম, মনে করো P কনস্ট্যান্ট, টিও আমি কনস্ট্যান্ট করে দিলাম। টি কনস্ট্যান্ট মানে মনে করো এইখানে একটা তাপমাত্রার মান নিলাম, এটা তো টি অ্যাক্সিস। তো লাইনটা যদি বেঁকে গিয়ে থাকে, তোমরা একটু আমি তো অ্যাকচুয়ালি বোর্ড ওয়ার্কে লাইনটা স্ট্রেট করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। আচ্ছা, আমি লাইনটা টেনে দিয়ে তারপর পয়েন্টগুলো দেখাচ্ছি। ধরো এইখানে একটা টেম্পারেচার, এখানে টেম্পারেচার, এখানে টেম্পারেচার, তারা সবাই এই পয়েন্টে গিয়ে মিট করছে। তাহলে প্রত্যেকটা লাইনেই টেম্পারেচারটা ফিক্স করে দিলাম। প্রেশার তো কনস্ট্যান্ট থাকতেই হবে, না হলে চার্লস ল তো মানবে না। তো প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচারও কনস্ট্যান্ট করে দেওয়া হলো। তাহলে N1 এর সাপেক্ষে এখানে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টেই N1, একইভাবে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে N2 এবং এই লাইনের প্রত্যেকটা পয়েন্টেই N3। সো এই লাইনে ভলিউমের মান কোথায়, এইখানটায়। এই লাইনে মানে N2 যে লাইনটায়, তাই সেখানে ভলিউমের মান হচ্ছে এইখানে। N3-তে ভলিউমের মান এইখানে, ঠিক। তাহলে ভলিউমের সঙ্গে নাম্বার অফ মোলসের সম্পর্ক কি পাবো, এখানে তো টেম্পারেচার আর প্রেশার তো কনস্ট্যান্ট করে দিয়েছি। তাহলে ভলিউমের সাথে নাম্বার অফ মোলসের সম্পর্ক হচ্ছে V প্রপোর্শনাল টু N, মানে নাম্বার অফ মোলস যত বাড়বে ভলিউম তত বাড়বে। একটা ধরো নাম্বার অফ মোলস মানে বিশেষ করে মোলসের মাধ্যমে আমরা কি প্রকাশ করে থাকি, পার্টিকেল সংখ্যা। এবারে মনে করো 10টা পার্টিকেল যে আয়তন দখল করে থাকবে, 100টা পার্টিকেল নিশ্চয়ই তার থেকে
10 গুণ বেশি আয়তন দখল করে থাকবে। তাই নাম্বার অফ মোলসের সঙ্গে বা নাম্বার অফ পার্টিকেলসের সঙ্গে আয়তনের একটা সরাসরি সম্পর্ক আছে। তো এইটা কি সম্পর্ক, এটা তোমরা পড়েছো, অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো হাইপোথিসিস পড়েছো বা পড়বে তোমরা। অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো প্রকল্প, যেখানে কি বলা হয়েছিল একটু মনে করে দেখো, যে একই চাপ এবং উষ্ণতায়, একই চাপ উষ্ণতা মানে কনস্ট্যান্ট আছে, ধ্রুবক চাপ এবং উষ্ণতায় বা সমচাপ এবং উষ্ণতায় কি বলা হয়, যে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে মানে এখানে কি হচ্ছে, তাহলে আয়তনের সঙ্গে একটা অণু সংখ্যার বা পার্টিকেল সংখ্যার একটা সম্পর্ক প্রকাশ করা হচ্ছে। এবার পার্টিকেল সংখ্যা যত বাড়বে আয়তন তত বাড়বে। সো এটা অ্যাভোগাড্রো হাইপোথিসিস আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো এটা অনুসিদ্ধান্ত, গ্যাস লর অনুসিদ্ধান্ত। এটা আমরা এই বয়েলস ল থেকেও বার করতে পারতাম, কিন্তু যেহেতু চার্লস লটাও আমরা একসাথে পড়েছি তাই দেখালাম চার্লস ল থেকে। তোমরা এইখান থেকেও বার করতে পারো, কোনো একটা রাশিকে ধ্রুবক ধরে নিয়ে করবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি অনুসিদ্ধান্তের ব্যাপার। এবার আমাদের হাতের কাছে এখন 4টে গ্যাস ল আছে। কি কি? বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, আর হলো কি ওই গেলুস্যাক ল। তো এই 4টেকে কম্বাইন করে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। দেখো কি সমীকরণ হয় সেইটা। যদিও 4টে লাগবে না আমাদের ক্ষেত্রে, 3টে হলেই হয়ে যাবে। চার্লস ল, বয়েলস ল, আর হচ্ছে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। চার্লস লতে আমরা পেয়েছি v প্রপোর্শনাল টু t, বয়েলস লতে পেয়েছি v ইনভার্সলি প্রপোর্শনাল টু p, আর অ্যাভোগাড্রোস লতে পেয়েছি v প্রপোর্শনাল টু n, তাই তো? এবারে এই তিনটেকে যদি কম্বাইন করা হয় কি পাবো? v প্রপোর্শনাল টু n ইন্টু t বাই p। এবারে কনস্ট্যান্টের জায়গায় একটা রাশি নিয়ে এসো, k3 ইন্টু nt বাই p। তাহলে pv ইকুয়ালস টু n ইন্টু k3 ইন্টু t। এই k3টাকেই আমরা অ্যাকচুয়ালি r দিয়ে প্রকাশ করি, যেটা হলো গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট। তাহলে অ্যাকচুয়াল সমীকরণটা কি হলো? pv ইকুয়ালস টু n ইন্টু r ইন্টু t। দিস ইজ কল্ড অবস্থার সমীকরণ, গ্যাসের অবস্থার সমীকরণ। কারণ গ্যাসের কোনো অবস্থা প্রকাশ করতে গেলে আমাদের কি কি রাশি লাগছে? চাপ লাগছে, আয়তন লাগছে, নাম্বার অফ মোলস লাগছে, টেম্পারেচার লাগছে। তো তারা সবাই একটা সমীকরণেই এক্সিস্ট করে, তাই দিস ইজ কল্ড ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট বা অবস্থার সমীকরণ, ইকুয়েশন অফ স্টেট অফ গ্যাস, রাইট? ঠিক আছে। এবারে এই সমীকরণ থেকে আমরা অনেক রকম ফরমেশন ডিরাইভ করতে পারি বা রাশিমালা বের করতে পারি, যেগুলো আমাদের কিছু নিউমেরিক্যালস করার ক্ষেত্রে সাহায্য করবে। আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই কি কি আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি। PV equals to n into R into T, P equals to n by V into RT। এই n by v এই ব্যাপারটাকে বলা হয় গাঢ়ত্ব, গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। কনসেন্ট্রেশনকে আমরা C দিয়ে প্রকাশ করছি, P equals to CRT, CRT। ওকে, আচ্ছা, আর কি হতে পারে? এটা একটা সমীকরণ হলো। এরপরে দেখো PV equals to
মোল সংখ্যা কি করে বার করে তোমরা পড়ছো বা পড়বে হয়তো এরপরে। আমরা কোনো পদার্থের মোল সংখ্যা বার করতে পারি প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে মলিকিউলার ওয়েট। মলিকিউলার ওয়েট, ঠিক আছে, জেনে রাখো। তো প্রদত্ত ওজন বাই আণবিক ওজন মানে ডাব্লিউ বাই এম ইন্টু আর টি, আচ্ছা পি ইন্টু এম বাই ডাব্লিউ বাই ভি আর টি। ওজন বাই আয়তন করলে কি হয়? ডেনসিটি হয়। তাহলে পি ইন্টু এম বাই ডি আর টি। ডি মানে হচ্ছে ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে ডেনসিটি। ডেনসিটি এটাও একটা সমীকরণ বলতে পারো। দেখো আমরা কত কিছু এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। আমরা গ্যাসের আণবিক ওজন ক্যালকুলেট করতে পারবো, গ্যাসের ঘনত্ব বার করতে পারবো, অনেক কিছু মানে তোমাকে যেটা বার করতে বলবে সেটা বাদে বাকি রাশিগুলোর মান তো অবশ্যই বলে দিতে হবে, না হলে আমরা কি করে ক্যালকুলেট করব? কারণ এই সমীকরণে একটা আননোন থাকলে আর বাকিগুলো দেওয়া থাকলে তবেই তুমি তার ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবে। তো এই রকম অনেক অনেক সমীকরণ আমরা তৈরি করতে পারি এগুলোর সাপেক্ষে। তো মোটামুটি এইগুলোই তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, আর বিশেষ কিছু এখানে কাজে লাগবে না, কারণ এইগুলোর আর ভ্যারাইটিস অফ ইকুয়েশন যদি করতে হয় সেখানে তোমার আরও কিছু টার্মস জানতে হবে, যেগুলো হয়তো তোমাদের প্রথম চ্যাপ্টার এখন তোমরা পড়ছো হয়তো, তো সেই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে তোমরা এই সমীকরণগুলোকে আরও ভ্যারাইটিস ইন টার্মস অফ আদার এক্সপ্রেশন তোমরা তৈরি করতে পারবে। এখন আপাতত তোমরা এই সমীকরণগুলোই জেনে রাখো, আর অঙ্ক করতে গেলে তোমাদের এই সমীকরণগুলো তো হেল্প করবে, আমি প্রথমেই বললাম। এরপরে আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের সমীকরণ, আর আদর্শ গ্যাসের সমীকরণ বা আদর্শ গ্যাসের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য আছে তার সঙ্গে বাস্তব গ্যাসের চারিত্রিক বৈশিষ্ট্যের কোথায় পার্থক্য রয়েছে এবং তারা কেন এই সমীকরণটা মেনে চলে না, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, বাই।